দর্শক, এখন রয়েছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডেফোডিল ইউনিভার্সিটি শিক্ষক ও অর্থনীতি বিশ্লেষক সৈয়দ মিজানুর রহমান রাজু। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনায় আনতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক একটা অস্থিরতা রয়েছে নির্বাচনকে সামনে রেখে এবং অবরোধ চলছে আজকে দ্বিতীয় দিনের মতো আমরা জানি। তো সব মিলিয়ে অর্থনীতির উপর প্রভাব এবং অর্থনৈতিক পরিস্থিতি আসলে কেমন রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে যখন ইলেকশন সময়টা চলে আসে তখন কিন্তু দেশের সব মানুষই অর্থনীতিবিদ হয়ে যায়। অর্থাৎ যারা ভোট চায় তারাও কিন্তু অর্থনীতির ভাষায় ভোট চায়। অর্থাৎ আমরা বেকার সমস্যা দূর করে দিয়েছি, আমরা যোগাযোগের উন্নতি করেছি, উন্নতির জোয়ার চারপাশে করব এটা হয়ে। এবং চমৎকার ভাবে দেশের সব মানুষই কিন্তু অর্থনীতির ছাত্র হয়ে ওঠে। তখন যারা ভোট দেয় তারাও কিন্তু অর্থনীতিকে বিশ্লেষণ করে তার ক্যান্ডিডেটকে ভোট দিতে চায় যে তার কি লাভ হবে, তার আত্মীয় স্বজনের কি, তার ভবিষ্যৎ প্রজন্মের কি লাভ হবে। তো সেই দিক থেকে চিন্তা করলে ঠিক এই মুহূর্ত হচ্ছে অর্থনীতিবিদদেরই জয় জয়কার। আপনি যেখানেই বলুন, সে প্রতিষ্ঠানে সবাই এখন অর্থনীতিবিদ পড়াশোনা করুক বা না করুক। এবং যেই কারণে দেখবেন যে সমস্ত আলোচনায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কি হবে, আমাদের জিডিপি কোন দিকে যাবে, আমাদের ইনফ্লেশন কোন দিকে যাবে। তো বর্তমান পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে না, আমার মনে হয় যে এটা সব মানুষই জানে। কারণ একজন ভিক্ষুকের জীবনকেও কিন্তু প্রভাবিত করছে এই হরতাল বলেন, অবরোধ বলেন। কারণ তারও তো একটা জীবন আছে। যদিও ভিক্ষাকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ধরি না, কিন্তু সে তার ভিক্ষা থেকে অর্জিত অর্থ যখন খরচ করে তখন তাকে কিন্তু ভ্যাটও দিতে হয়। কাজেই অর্থনীতির চাকা থেকে আমরা তো কেউ বাইরে নই এবং প্রতিটি জায়গায় নিঃসন্দেহে বলা যায় যে এখন জড়িত আছে এবং সবকিছু এফেক্টেড হচ্ছে। এবং এটা যে শুধু এই মুহূর্তে তা না, সারা বছরই থাকে। তো এই মুহূর্তের ব্যাপারটা অনেক বেশি নজরে পড়ার মতো। মানুষের চিন্তা চেতনা সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এখন অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের কল্পনায় রয়েছে। আচ্ছা, এই যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলছিলাম এবং আমরা জানি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের বেশ একটা ভালোর দিকে যাচ্ছিল, কিন্তু এই যে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে দেশে যে অস্থিরতা রয়েছে, এই প্রবৃদ্ধির গতি কি ধরে রাখা সম্ভব বা ফিউচারে কোন দিকে যাচ্ছে আসলে? দেখুন, ফিউচারের ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই। একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে কিন্তু প্রতিটি নির্বাচন এবং তারপর হয়তো 5 বছরের জন্য যখন সরকার চলে আসেন, যেই আসুক না কেন, 4 বছরের মাথা থেকে কিন্তু একটা প্রস্তুতি মনে মনে সবার শুরু হয়ে যায় যে ট্রানজিশনাল পিরিয়ড বলে একটা ব্যাপার থাকবে এবং সেই সময়ে এই ধরনের ঝড়ঝাপটা আসবে। একটা মানসিক প্রস্তুতি কিন্তু এই দেশের, এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের স্বাধীনতা পরবর্তী বাজেটেও আমরা এটা প্রভাব দেখেছি। তো সেদিক থেকে একটা হচ্ছে আমরা মানসিকভাবে কিন্তু প্রস্তুত আছি এটাকে অ্যাডাপ্ট করার জন্য, কোপ করার জন্য। আর যখন সেই ইমাজিনেশনের বাইরে সেটা ঘটতে থাকে, যেটা এই মুহূর্তে, কারণ দেশের মানুষ কিন্তু প্রত্যাশা করেছিল যে এতদিন ধরে হবে না, একটা বোঝাপড়া অন্তত হয়ে যাবে। কারণ বোঝাপড়াটা তো শুধুমাত্র দেশের জনগণের জন্য না, যাদের বোঝাপড়াটা তাদের জন্যও, তাদেরও কিন্তু দুই বা ততোধিক যতগুলো রাজনৈতিক দল আছে। কারণ আপনি জানেন যে স্ট্রেট ইকোনমিক্স বলে কিন্তু পৃথিবীতে আসলে কিছু নেই। ইটস অল অ্যাবাউট পলিটিক্যাল ইকোনমি। সো রাজনীতি এবং অর্থনীতির যে যোগসূত্র সেটা তো ভয়ঙ্কর ভাবে সারা পৃথিবীতে আছে। তো সেই জায়গা থেকে এই যে রাজনৈতিক অস্থিরতা তার সাথে অর্থনৈতিক অস্থিরতা অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপার। কারণ এইখানে যদি সঠিকভাবে দেশের মানুষ স্বস্তি ফিরে না পায় তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি তো আটকে যাবেই। শুধু প্রবৃদ্ধি না, আমি বলবো যে আমরা যে ভোক্তা, আমরা যে একটা জিনিস কিনে খাচ্ছি সেখানেও তো সঠিক মূল্যের বাইরে মূল্য দিতে হচ্ছে, অথবা যেটার সঠিক মূল্য পাওয়ার কথা সেটাও কিন্তু পাচ্ছে না। কারণ সেই পঞ্চগড়ে যদি যে জিনিসটা উৎপাদন হয়েছে সেটা যদি ঢাকায় না আসে তাহলে ওই উৎপাদকও কিন্তু সঠিক মূল্যটা পাবে না। এবং একবার সে যদি মূল্যটা না পায় তার পরের বার সে ওইটা নিয়ে উৎপাদন করবে না, কারণ তার একটা ফোবিয়া চলে আসবে। তো সেই বিবেচনায় আমাদের প্রবৃদ্ধি অবশ্যই ব্যাহত হচ্ছে এবং হবে। সেটা কল্পনার বাইরে কতটা হবে সেটা নিয়ে এখন আমরা চিন্তিত সবাই। বা এই রাজনৈতিক পরিস্থিতি থেকে যখন উত্তরণ সম্ভব তখনও যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, মানে সেটা থেকে কতখানি উত্তরণ সম্ভব সেটা নিয়েও একটি প্রশ্ন থেকে যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে যে ক্ষতি সেটা থাকবে। আরেকটা জিনিস যে ভাবমূর্তি, আপনি দেখুন, আপনারা খেয়াল করবেন যে আমাদের দেশের ফলমূল থেকে শুরু করে সমস্ত জিনিসের মধ্যে যে বিষাক্ত উপাদান মেশানো হচ্ছে বা যতটা মেশানো হচ্ছে বা প্রচার হচ্ছে, সব মিলিয়ে সারা পৃথিবীতে কি বাংলাদেশের আম তারা অ্যাকসেপ্ট করবে বলে আপনার মনে হয়? কেন করবে না?
কারণ হচ্ছে যে তার মধ্যে বিষক্রিয়া রয়েছে। আমরা নিজেদের দেশের মানুষই সবসময় জানি যে আমরা হয়তো খেতে কোনো কিছু ভয় পাচ্ছি যার মধ্যে ফরমালিন কিন্তু দেওয়া আছে। থাইল্যান্ড থেকে কিন্তু আমের প্যাকেট যেগুলো আসছে সেগুলো অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। জি। অর্থাৎ আমি ফলের উদাহরণটা এই জন্য দিলাম যে ভাবমূর্তি বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ দেশের প্রতিটি পণ্য, দেশের ইভেন আমাদের দেশের মানুষকে নিয়েও মানুষের তো দুর্ভাবনা আছে যে আমরা নিয়ম মানি না, আমরা নিয়ম মানার চেয়ে নিয়ম ভেঙে বেশি আনন্দ পাই। তাহলে এই নিয়ম ভাঙা যে ব্র্যান্ডিং আমাদের, সেইটা তো সুখকর হবে না। এবং সেই বিবেচনায় এইটার ধাক্কা আসলে কতদিন লাগবে, আমার সন্তানের উপরেও হয়তো লাগবে, সেটা তো সেই হ্যাংওভারটা থেকেই যাবে। লং টাইম অনেক বড় একটা প্রভাব রয়েছে। একটু আসতে চাই যে বিনিয়োগ কমে যাচ্ছে সব মিলিয়ে, সে সাথে বিদেশি বিনিয়োগ কিন্তু অনেক বড় একটা অবদান রাখে, বিদেশি বিনিয়োগও কিন্তু কমে যাচ্ছে। তো সব মিলিয়ে বিনিয়োগ যে কমে যাচ্ছে এটার কি ধরনের প্রভাব? দেখুন, বিনিয়োগ শুধু দেশের মানুষের, বিদেশিদের বিনিয়োগ কমছে তা নয়, এটি আমার ধারণা। আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নেই এই মুহূর্তে, আমি বলতে পারবো না যে যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, আমার এটা একান্তই ব্যক্তিগত ধারণা যে তারাও রেমিটেন্স পাঠানোর ব্যাপারে তারা এখন ভাবছে যে এই রেমিটেন্সটা কি আমি বাংলাদেশে পাঠাবো না মালয়েশিয়ায় পাঠাবো। এবং আপনি জানেন যে শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে কিন্তু বাঙালিদের ইনভেস্ট করার সুযোগ রয়েছে। কারণ দেশে সবাই ফিরে আসতে চায়, একটা বয়সের পরে চায়, কিন্তু সেই দেশটা যদি ওইভাবে গোছানো না থাকে, সেই দেশটা সে যেভাবে রেখে গিয়েছিল সেভাবে তো দূরের কথা, হ্যাঁ সেটা তো পেতেই হবে, কিন্তু তার চেয়ে যদি আরো সে খারাপ অবস্থায় পায়, তো সেই দেশের জন্য তারও মন কাঁদবে না, তার ওখানে কষ্টার্জিত অর্থ সে কেন ওই দেশে পাঠাবে। আর যিনি বিদেশি, তার রাজনৈতিক অর্থনৈতিক উদ্দেশ্য ছাড়া এখানে ইনভেস্ট করার পরিমাণ তো কল্পনাই করা যায় না। কারণ আমার বাবাই যদি বিদেশে থাকেন, তিনি হয়তো এখন আমাকে ডিসকারেজ করবেন যে তুমি এ দেশে কি করবে, তুমি চলে আসো। তো সেটা তো শুধু বিদেশি না, বিনিয়োগ না, আমি বলবো যে যারা আমাদের বাইরে রয়েছেন, যাদের টাকায় আসলে এই দেশ চলে, এই দেশে আমরা অনেক সময় মনে করি যে আমরা অনেক কিছু করেছি, কিন্তু যারা নদী সাঁতরে একদিন বিদেশে পাড়ি জমিয়েছিল, যারা পালিয়ে থেকে তাদেরকে লিগাল করে ওই দেশে অর্জন করছে টাকা পয়সা, তাদের অর্থেই কিন্তু আসলে আমাদের অর্থনীতির চাকার একটা বড় অংশ চলে। কাজেই তাদেরকে কিন্তু আমরা ভুলে গেলে অনেক ভুল করব। তো সেই বিবেচনায় আমাদের আসলে দেশি বিদেশি সবাইকে উৎসাহিত করার মতো একটা পরিবেশ তৈরি করা দরকার। এবার একটু আসতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে এইসব অস্থিরতার প্রভাব হিসেবে কিন্তু মূল্যস্ফীতির গতিও কিন্তু বেড়ে যাওয়ার কথা, মূল্যস্ফীতি ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, সে সাথে খাদ্য কিন্তু এখন ইতিমধ্যে মূল্যস্ফীতি রয়েছে। তো সব মিলিয়ে এটা নিয়ন্ত্রণে রাখা কিভাবে সম্ভব? নিয়ন্ত্রণে রাখার ব্যাপারটা সবসময় অসম্ভব আমরা দেখতে পাই এখানে আসলে। তবে সম্ভব তখনই হয় যখন অর্থনীতির যে আপনার অর্থনীতিবিদরা বা দেশের যারা নিয়ন্ত্রণ করছেন সরকারি বেসরকারি পর্যায় থেকে এদিকে নজর রাখছেন, তাদের সঠিক দিক নির্দেশনা থাকতে হয়। এবং দেখুন, আমরা দেখেছি যে মুদ্রাস্ফীতি বা সোজা বাংলায় যদি বলি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, যেটা সাধারণ মানুষের কাছে সবসময় বড় কনসার্ন। মুদ্রাস্ফীতি নিয়ে আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে আমি অনেক সময় বলি যে কাওরান বাজারে একসময় শের ছিল, দাড়িপাল্লা ছিল, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে এখানে বাটখারা এসছে কেজি, বা এখন আমরা ডিজিটাল দেখতে পাচ্ছি। কিন্তু মুদ্রাস্ফীতি মাপার যে ক্রাইটেরিয়াগুলো, সেগুলো কিন্তু সেই পুরনোই রয়ে গেছে। কারণ এখন মানুষ যে আয় করে, তার আয়ের কতটুকু অংশ আসলে সে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য খরচ করে। একটা বড় অংশ চলে যায় বাড়ি ভাড়াতে, বা একটা বড় অংশ চলে যায় চিকিৎসায়। কাজেই আমার প্রথম কথা হচ্ছে যে মুদ্রাস্ফীতি পরিমাপনের যে পদ্ধতি, সেখানে একটা বড় পরিবর্তন আসা উচিত। তা না হলে কিন্তু যে মুদ্রাস্ফীতির ডিজিট আমরা দেখতে পাই, সেটা দিয়ে তো বোঝা যায় না। কারণ দেখুন, বলা হয় যে অমুক জায়গার জমির এমনই গুণ, 1 বছরে দাম বেড়েছে 10 গুণ, সেই বিজ্ঞাপন আমরা দেখি। কিন্তু জমির দাম 10 গুণ বাড়া মানে তো আসলে টাকার দাম 10 গুণ কমা, তাই না? তাহলে এই 10 গুণ যদি জমির দাম বাড়ে, তার মানে টাকার দাম 10 গুণ কমছে। কিন্তু আমরা ফিগার যেটা দেখি ইনফ্লেশনের, সেটা তো নিশ্চয়ই 10 গুণ বেড়ে যাওয়া না। 1 টাকার জিনিস তো 100 টাকা হয় নাই, কিন্তু জমি তো 100 টাকা হয়েছে। তার মানে এখানে মনে হয় আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আর সার্বিকভাবে জিনিসপত্রের দাম অস্থিরতায় বাড়বে, কারণেও বাড়বে, অকারণেই বাড়বে। কারণ আমাদের যে কনজিউমার লিটারেসি, কনজিউমার রাইটস, সেটাই তো কম। আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে যখন আমি কিছু কিনে খাচ্ছি, সেখানে আমি বোকা বনে যাচ্ছি। এই দেশে বলুন আপনি যে একটা বার্গার খেয়ে মরে গিয়েছে লোকেরা, কয়টা বিচার হয়েছে। আপনি সবচেয়ে বোকা হন যখন আপনি কিছু কিনতে যান, কারণ বিক্রেতা আপনাকে কিন্তু কোন রকম স্পেস দিচ্ছে না। তো সেই জন্য আমাদের মুদ্রাস্ফীতি কমানোর জন্য একদিক থেকে লাগবে উদ্যোগ, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আর
কনজিউমারের লিটারেসি, সাধারণ মানুষের অধিকার বোধ থাকতে হবে, ভোক্তার অধিকার বলে বিষয়টা প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের যেটা দাম বাড়ছে ওইভাবে হয়তো বাড়তে পারবে না। আচ্ছা, এই অনুষ্ঠানের আগে যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু আপনি এই যে মাঝখানে যে চিকিৎসা জন্য ফিউচারে যে খরচটা বেড়ে যাচ্ছে এই বিষয়ে কিন্তু বলছিলেন যে ইকোনমিক্স এর যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট বা অর্থনীতির হ্যাঁ, প্রবৃদ্ধির ক্ষেত্রে। কারণ দেখুন আমরা অনেক সময় বলি যে গার্মেন্টস সেক্টর আমাদের জন্য অনেক কন্ট্রিবিউট করেছে, কিন্তু এটা আবারও আমার কাছে ওইভাবে ডাটা নেই বা আমি গবেষণা করিনি, কিন্তু আমার সবসময় মনে হয় যে গার্মেন্টস সেক্টরের অ্যাকাউন্টিং প্রফিট হয়তো পজিটিভ, কিন্তু ইকোনমিক প্রফিট হয়তো নেগেটিভ। কারণ এক্সটার্নালিটিস, অর্থাৎ একটা প্রোডাকশনে যখন যাচ্ছেন আপনার পলিউশন হচ্ছে, এই দেশের মানুষ কিন্তু কোনোদিন আর সেই নদীটা ফিরে পাবে না। আমার সন্তান বা আপনার সন্তান কিন্তু সেই মাছ আর কোনোদিন পাবে না। সেই দিক থেকে চিন্তা করলে আমাদের যে হেলথ কস্ট আসবে আগামী দিনে, সেটা এখনকার যে ডেভেলপমেন্ট অর্থাৎ ফিউচার জেনারেশন যে কস্ট বিয়ার করবে সেটা তুলনা করলে আমাদেরকে হতাশ হতে হবে। একটু টিফা চুক্তি নিয়ে আসতে চাই। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি বাংলাদেশ টিফা চুক্তিতে স্বাক্ষর করেছে। কিভাবে দেখছেন এই চুক্তিকে আপনি? দেখুন, যে কোনো চুক্তি আসলে ফিসফিস করে করার বিষয় নয়। যে কোনো চুক্তি সাধারণ মানুষ যদি জানে যে চুক্তিটা কি, জানার রাইট রয়েছে, রাইট রয়েছে, এবং আমরা জানি যে অ্যাক্সেস টু ইনফরমেশনের উপর প্রজেক্ট রয়েছে, তা আমরা অনেক সময় অনেক ইনফরমেশন পাই, হয়তো অনেকের ফোন নাম্বার দেখি, কিন্তু আসলে ভেতরের অনেক ব্যাপার থাকে যেগুলো সাধারণ মানুষ জানলে এত প্রশ্ন থাকতো না। তো আমার মনে হয় যে এই চুক্তিটা প্রথমত মানুষের কাছে পরিষ্কার হওয়া উচিত, সেটা শুধু ইংরেজিতে না, বাংলায়ও। আমি ঠিক এটা নিয়ে আসার আগে দেখছিলাম যে ইরাকের সাথে এই চুক্তিটা যখন হয়েছে সেটার ইংরেজি আছে, ওদের ভাষায় আছে, একই চুক্তি যখন ইরাকের সাথে হয়েছে। কারণ কি, কারণ মানুষ যখন বিষয়টা নিয়ে জানতে পারে তখন কিন্তু আর তার মনের ভেতর প্রশ্নগুলোর উত্তর সে নিজেই পেয়ে যায়, অথবা যে কেউ তাকে যে কোনো কিছু বোঝাতে পারে না। কাজে আমার মনে হয় যে প্রথম কাজ হচ্ছে যে কোনো চুক্তির যে খসড়া, চুক্তির যে কন্ডিশনস গুলো, সেগুলো সাধারণ মানুষের কাছে ওপেন করা, এবং তাতে করে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তারা অনেক কম ঝামেলা পোহাবে, যেটা এখন হচ্ছে, নানা ধরনের আলোচনা হচ্ছে। আমাদের অনেক কিছু জানা ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক ও অর্থনীতি বিশ্লেষক সৈয়দ মিজানুর রহমান রাজু।